होता हो। अच्छा, अरे चंद्रघाट मसान में ও স্কুটি নিয়ে হুমড়ি খেয়েছে। এত খারাপ ভাগ্য কাদের হতে পারে? আই গেস কেবলমাত্র আমাদের। সেই ছোট্টবেলা থেকে ইচ্ছা, সেই ইচ্ছা আজকে পূর্ণ হলো। মানে এটা খেলে কি মানুষ অমর হয়ে যাবে? আমার বিয়ের পর বোধহয় লাস্ট 1 বছরে আমি এত খুশি হইনি। বেনারস মা গঙ্গার তীরে অবস্থিত ভারতের এক আধ্যাত্মিক রাজধানী। শুধু বাঙালি নয়, দেশ বিদেশের সমস্ত মানুষের কাছে বেনারস হলো একটা ইমোশনের জায়গা। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই এটা একটা পরম তীর্থস্থান। তারা বিশ্বাস করেন যে এই ভূমিতে মৃত্যুবরণ করাটাও নাকি সৌভাগ্যের। মৃত্যুর পর মণিকর্ণিকা ঘাটে তার সৎকার করলে তিনি নাকি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান, অর্থাৎ মোক্ষ লাভ করেন। সময়ের পরিবর্তনের সাথে আস্থার নাম কাশী থেকে বারাণসী হলেও পরিবর্তন হয়নি কিন্তু মা গঙ্গার বয়ে চলার গতি, পরিবর্তন হয়নি শহরের অলিগলি, পরিবর্তন হয়নি সেখানকার খাবার দাবারের প্রতি প্রেম, আর সাথে পরিবর্তন হয়নি দশাশ্বমেধ ঘাটে মা গঙ্গার আরতি। তবে হ্যাঁ, বলা বাহুল্য যে এখানে এলেই যে তুমি সমস্ত জিনিস একসাথে উপলব্ধি করতে পারবে তা কিন্তু নয়। জীবনে কিছু তো বাদ থেকেই যাবে, যার জন্য মা গঙ্গা বাবা মহাদেব তোমাকে আবারও তার চরণে এনে হাজির করবে। আজকের গল্পটা বারাণসীকে কেন্দ্র করে, তাই এখন আপাতত প্রয়াগ শহরকে বিদায় দেওয়ার পালা। তাহলে চলো ধীরে ধীরে বরং আজকের গল্পটা শুরু করি। কথা দিচ্ছি সবাই মিলে খুব 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 সুন্দর একটা দিন কাটাবো। এলাহাবাদ বা প্রয়াগরাজ খুবই পুরানো এক শহর। এখানকার অলিগলিগুলি দেখলেই তা একা চিত্রে বোঝা যায় মানুষ হলো যাযাবর। আর সেই কারণেই কিন্তু এখন আমাদের এই ঐতিহাসিক শহর থেকে বিদায় নেওয়ার পালা, কারণ হাতে সময় ছিল কম, আর তাছাড়া শহরে এখন জনসমাগম অত্যাধিক। ऊपर उठे बसे अब আরে সামনে साइड दीजिए ना। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ রামবাগ স্টেশন। আমাদের ফেরার ট্রেন, মানে এখান থেকে বেনারস ফেরার ট্রেন ধরার কথা ছিল 7টা। তো আমরা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে পারিনি, সারাদিনের যা ধকল গিয়েছে, দেরিতে উঠেছি, সেই জন্য ওই ট্রেনটা আমরা পাইনি। আমাদের পরের টার্গেট ছিল 8:30 ট্রেন ধরা। তো সেই মতো 8টার কাছাকাছি আমরা প্ল্যাটফর্মে আসি, এসে দেখি যে একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, ছাড়বে সেটা বেনারসের দিকে। তো আমরা তাড়াহুড়ো করে টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটি, আর এসে ট্রেনে চেপে পড়ি। ট্রেনে চাপার সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বেনারস। ট্রেনের জানালা দিয়ে শেষবারের মতো দেখছিলাম মহাকুম্ভের মেলা। আমার সাথে সাথে হয়তো প্রত্যেকেই মনে মনে এটাই বলছিল যে এ জীবন ধন্য। দেখো, সত্যি বলতে ভাত মুড়ি ছাড়া তো বাঙালিদের জীবন অসম্পূর্ণ। তাই ট্রেনেও প্রাকৃতিক শোভা দেখার সাথে সাথে চলছিল আমাদের খাই দাই আর আমাদের গপ্প। বলছে বন্ধ দিক নেই রা হয়, আজ বন্ধ কিদার, কোথাও কিছু লেখা নেই, ও টাকা গুনছে শুধু। তার পাশে এবার ওই অন্য কাউন্টারে গিয়ে সেখানে দুজন লাইন দিয়ে টিকিট কাটছে। আমি বলছি তুই এইদিকে। হ্যাঁ, পাশের ওখান থেকে পাট করে কেটে নিতে পারবে। মোদ্দা কথা হচ্ছে রিজুর জন্য ট্রেনটা পেয়েছি। এই না, ওরকম কোনো কথা না, টিকিট কাটতে দেরি হতো কিন্তু ওই পাশের আমি ওইদিকে না রাখলে ওই লোকটা ফাট করে কেটে দিয়েছে। গুড মর্নিং ফ্রম বেনারস। মর্নিং যদিও বলাটা ঠিক হবে না, কারণ আমরা ওখান থেকে ট্রেনে উঠেছিলাম 8টার কাছাকাছি, আর এখন বাজে 12:20। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে বেনারসে। এখান থেকে দেখলাম আমাদের যেখানে যেতে হবে, মানে বাঙালি টোলা, সেটা প্রায় 6.5 কিলোমিটার। এখান থেকে এখন ওভারব্রিজে উঠতে হবে, উঠে ওখান থেকে অটো নিয়ে তারপর আমরা বাঙালি টোলা যাব। ওখানে যাই, ফ্রেশ হই, রাস্তায় যেতে যেতে কিছু সিন দেখাই, তারপরে বাকি কথা হবে। চলো। স্টেশন থেকে আমরা একটা টোটো পেয়েছি। আমাদের ঠিকানা হলো বাঙালি টোলা, কিন্তু এরা বলছে যে এক্সেসিভ জাম হয়েছে, তো বাঙালি টোলা অবধি কোনো গাড়ি পুরোপুরি যেতে পারছে না। আমাদের বললো যে 100-150 মিটার আগে নামিয়ে দেবে, হুইচ ইজ ফেয়ার আই গেস, কারণ সবাই মানে অনেক কেউ বলছে 1 কিলোমিটার আগে নামাবে, কেউ বলছে 500 মিটার আগে নামাবে। যাই হোক, দেখি কত মিটার আগে আমাদের নামায়, মানে নামানোর পরে হেঁটে গেলে বুঝতে পারবো আমরা আসলে কত হেঁটেছি।
এখান থেকে অ্যাকচুয়ালি ওই যা হয় আর কি, ভাড়া একটা স্পাইক হয়ে আছে। নর্মালি এখান থেকে 100-150 টাকা তো ভাড়া হয়, কিন্তু এখন যে যার মতো চাইছে। আমাদের গাড়ি 250 টাকাতে ঠিক হয়েছে। ফাইনালি আমার সব থেকে প্রিয় শহর, আমার উইশ লিস্টে থাকা, সেটাতে আমার পা পড়েছে। দেখে নাও আমরা যাওয়ার পথে আমার ক্যামেরার চোখ দিয়ে এই শহরটাকে একটু আমার মতো করে। আমরা নেমেছিলাম বেনারসে। এখানে পরপর 4টে স্টেশন আছে, বেনারস জাংশন, বেনারস সিটি আর কাশি। তোমরা যে স্টেশনেই নামো আসতে হবে বেনারস বা বারাণসী। সেখানে আসার জন্য সব স্টেশনের বাইরেই গাড়ি, মানে টোটো বা অটো বা এই জাতীয় গাড়িগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে হ্যাঁ, অধিকাংশ টুরিস্টই নামে বেনারস জাংশনে, যদিও সবগুলোই 3-4 কিলোমিটার দূরত্বের মধ্যে পড়ে। জানি না এখন বললে তোমরা বিশ্বাস করবে কি, কিন্তু সত্যি বলছি, এই শহরে পা দিতেই না একটা অদ্ভুত শান্তি লাগছে মনে। মহাকুম্ভ থেকে আসা মানুষজনের বেশিরভাগই হয় অযোধ্যা নইলে বেনারসে চলে আসছে, আর তাই স্বাভাবিকভাবেই যানজট একটু বেশি হচ্ছে। মেন রাস্তা ভীষণ জ্যাম আর সাংঘাতিক গাড়ির চাপ, তো সেই জন্য আমাদের ড্রাইভার সুদমাপুর বলে একটা গলি থেকে ঢুকিয়েছে। তো মজার কথা হচ্ছে এখানে আরও বেশি ভিড় হয়ে গিয়েছে, সবাই মেন রাস্তা জ্যাম থেকে বাঁচতে ঢুকে পড়েছে এই গলিতে। এখন দেখো এই গলির অবস্থা, শুধু মানে একটা মাছি গলার উপায় নেই, গাড়ি তো ছেড়ে দাও। গলির জ্যাম শেষ, এখন আমরা উঠে পড়েছি মেন রাস্তায়। রাস্তা মোটামুটি ফাঁকা। এখন আমাদের ওই গন্তব্য বাঙালিটোলা। শুধু এই রাস্তাতে নয়, বেনারসে প্রবেশের সাথে সাথে প্রতিটি গলিতে এমন চিত্র তোমাদের চোখে পড়বে, সাথে আরও চোখে পড়বে না জানি কত পুরনো ঘরবাড়ি। বেনারসের গলিতে হাঁটার মজাই আলাদা, তবে রাস্তা হারিয়ে যাওয়ার ভয় নাই, কারণ কম বেশি প্রতিটি গলিতে এভাবেই অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। আরে আমি তো এরকম বসে আছি, স্কুটি নিয়ে হুমড়ি খেয়েছি, মানে এরকম হয়ে গেছে ওই এগিয়ে গিয়ে। আর আমি ব্যাগ, আমার সেই ব্যাগের ওই যে দড়ি মতো যেটা বাঁধছিলাম না, সেও চলে গেছে ওর সাথে। সেটা নেই আর আমি ওকে বলছি ওটা নেই, বলছি তো মানে এমন ধাক্কাটা লেগেছে। আর ব্যাগটা ওর জোম্যাটোটা সরে গিয়েছে, আর আমার ওর জায়গায় যদি অন্য কিছু থাকতো তো আমার হাতটা দিয়ে যেত 12টা। আমরা যে বাড়িতে আছি এখানে ওঠার পরে খাবার আনতে যাচ্ছি এখানে একটা হোটেলে। উনি বললেন যে ভট্টাচার্য ক্যান্টিন বলে একটা হোটেল আছে যেখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। তবে সেটা নিতে গেলে আমাদের এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। সেই মোড়টার নাম হচ্ছে শিবালয়। তো বাবা মাকে আমরা বললাম যে তোমরা বাড়িতেই থাকো, এখন বেরিয়ে লাভ নেই, কারণ অনেকটা হেঁটে যাওয়া, ফের খেয়ে আসা, লাস্ট 2 দিন ধরে অনেক ধকল যাচ্ছে ওদের। তো আমি আর রিজু বেরিয়েছি। এখন চলো দেখা যাক, বেলা তো বেশ গড়িয়েছে, 2:30 বাজে, কিছু পাওয়া যায় কি না ওখানে গিয়ে বাকি কথাটা হচ্ছে। ততক্ষণ তোমরা একটু দেখে নাও বেনারসের রাস্তা। আগে হ্যাঁ, এই ভর দুপুরবেলা ও রাস্তায় লোকজন গিজ গিজ করছে। মহাকুম্ভের কারণে বেনারসে এখন স্থানীয় মানুষদের থেকেও বহুগুণ বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করার মতো। আমি খুব খুশি। এই শহরটা আমার উইশ লিস্টে কতদিন ধরে ছিল, সে ছোট্টবেলা থেকে আসবো একা আসবো, ফাইনালি ফ্যামিলি নিয়ে এসছি। আমার বিয়ের পর বোধহয় লাস্ট 1 বছরে আমি এত খুশি হইনি। প্রাণ ভরে বেনারসকে দেখে নিচ্ছি। সেই ছোট্টবেলা থেকে সেই ইচ্ছা আজকে পূর্ণ হলো। হয়তো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, কিন্তু হু কেয়ার্স ভাই। আমি এখন বেনারসে হাঁটছি, বেনারসের রাস্তা দিয়ে, বেনারসের অলি গলি সব দেখতে পাচ্ছি চোখের সামনে, বেনারসের মানুষজনের সাথে কথা বলছি, বেনারসের খাবার দোকান যেগুলো আমি ছোট থেকে দেখে জিভে জল চলে আসতো সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, ঘাটের নাম পড়তে পারছি, সব আমার হাতের সামনে, সব। উফ, এক গাদা দুপুরের খাবার নিলাম আঙ্কেল কিচেন থেকে। এটা একটা বাঙালি হোটেল। তোমরা যদি কেউ বেনারসে আসো, এই ভদ্রলোকের সাথে পারলে এসে একবার কথা বলো, মানে মারাত্মক মাইডিয়ার লোক। আমরা খাবার অর্ডার করতে যাচ্ছি, অথচ আমাদের বলছে যে না এত খাবার খেও না, এত খাবার কি খেতে পারবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। অদ্ভুত ভালো লোক। তো আমার মনে হয় এখানকার সব মানুষেরই একটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে। যাই হোক, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এখন বাড়ির দিকে যাব।
চলো বাড়িতে গিয়ে বাকি কথা হবে খেতে খেতে। তো যেমনটা বলা ছিল, বেনারসে আমাদের প্রথম দুপুরের খাবার কি খাওয়া হচ্ছে দেখো। আমরা অ্যাকচুয়ালি ওভার কিল করেছি, মানে একটু বেশি খাবার নিয়ে চলে এসেছি। ডাল আছে, মিক্সড সবজি আছে, মানে মিক্সড ভেজ, নবরত্ন কারি আছে, আর আছে একটা পনিরের আইটেম, আর এরকম বাবা পাঁপড়টা পুরোটা দেখাও একটু। এই যে জাম্বো সাইজের এক একটা পাঁপড়। খাবার হয়তো প্রচুর, কিন্তু বিশ্বাস করো আঙ্কেল কিচেনে সেই তুলনায় দাম বেশ সস্তা। এবং তার থেকেও ওখানে যে আঙ্কেল, মানে যিনি খাবার দিচ্ছেন বা বিল করছেন, সেই মানুষটা আরও বিচিত্র। মানে আমরা পুরোটা খাইনি, জাস্ট সবে খাবারগুলো টেস্ট করেছি, প্রতিটা খাবারই টু গুড। এবং পুরোপুরি ওখানে কিন্তু একদম মানে হোটেলটা বাঙালি। তো এখানে যারা আমাদের ভিডিও যারা দেখছো, বাঙালিরা যারা এখানে আসবে পরে, তোমরা চোখ বন্ধ করে আঙ্কেল কিচেনে যেতে পারো। আমাদের তরফ থেকে ফুললি রেকমেন্ডেড রইল। হ্যাঁ, যদি বলো ঠিকানাটা কোথায়, সোনারপুরা মোড়, তার ঠিক পরের মোড়টা হচ্ছে শিবালা মোড়ে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আঙ্কেল কিচেন কোথায়। একদম বড় বড় করে বাঙালি মানে হোটেল, মানে বাংলায় লেখা থাকবে আর কি, যে আঙ্কেল কিচেন। তো মাস্ট ভিজিট। কেমন লাগছে কাশির অলিতে গলিতে ঘুরতে? খুব ভালো। মা কেমন লাগছে কাশির অলিতে গলিতে ঘুরতে? খুব ভালো। বাপি কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবারই খুব ভালো লাগছে। হ্যাঁ, বাবা, শহরটা কতটা পুরনো, মানে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গা সব কিছু দেখলেই বোঝা যায় যে শহরটা সত্যি কতটা পুরনো। শুধু পুরনো না, একটা বিষয় যেটা খুব ভালো যে আনচেঞ্জড, মানে তেমন কিছু চেঞ্জ হয়নি। এই দেখো বাংলাতে লেখা, এটা অ্যাকচুয়ালি বাঙালি টোলা, তো এখানে আগে প্রচুর বাঙালিদের বাড়ি ছিল। কথায় কথায় আমরা চলে আসলাম বাঙালিটোলার খুব কাছের একটা ঘাটে। এখন আমরা এসেছি নারদ ঘাটে। আশুতোষদা বললেন যে এখানে নাকি নাগা সন্ন্যাসীরা এসছেন, তো তাদেরকে দেখার জন্য আমরা এখানে এসেছি। সামনে তো বেশ ভিড় দেখতে পাচ্ছি, ওখানে যাই, দেখি কি অবস্থা, তোমাদেরও দেখাচ্ছি তারপর। চলো। এটা হলো নাগা সন্ন্যাসী বাবাদের কাছে থেকে পাওয়া এক রূপ আশীর্বাদের চিহ্ন। ও গিয়ে নিয়ে এসেছে, আর এখন সেই টিপটাই আমাদের সবার কপালে পরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা এখন নারদ ঘাটে আছি। এখানে প্রচুর নাগা সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন। ওনারা সরাসরি প্রয়াগরাজ থেকে এখানে এসছেন। তো সবাই ওনাদের কাছে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, কথা বলছে। আমরা ছবি তুলতে গেলাম, ওনারা বারণ করলেন, আমরা বিরক্ত করলাম না। আমার মনে হয় এইটুখানি প্রাইভেসি আমাদের দেওয়া উচিত। তোমরা অ্যাপ্রোচ করো তাদের ছবি তোলার জন্য, যদি ওনারা রাজি হয় তাহলে ছবি তোলো, যদি রাজি না হয় তাহলে আমার মানে হয় না ওদেরকে বিরক্ত করে বারবার ক্যামেরা ওনাদের মুখের সামনে ধরার। যাই হোক, এটা বলার ছিল। আর আমি এখন দেখাই, আমার সামনে আমি নারদ ঘাটের যে রূপ দেখতে পাচ্ছি সেটা কেমন লাগে। ভক্তদের পাশাপাশি বেনারসে সারা বছরই সাধু বাবা ও নাগা সাধু বাবাদের দেখা যায়। তবে এবছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার কারণে এখানে তাদের অবস্থান একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা নয়, বেনারসের বুকে থাকা মা গঙ্গার বুকে গড়ে উঠেছে এমন 88টি ঘাট, যার মধ্যে প্রতিটি ঘাটের নামকরণের পিছনে লুকিয়ে রয়েছে নানা অর্থ। যেমন নারদ ঘাট, যেটি হিন্দু ঋষি নারদের নামে নামকরণ করা হয়েছে। দশাশ্বমেধ ঘাট, যেখানে দেবতা ব্রহ্ম 10টি ঘোড়া উৎসর্গ করে অশ্বমেধ যজ্ঞ করেন, তাই 10 মানে 10, অশ্ব অর্থাৎ ঘোড়া, এই রূপে দশাশ্বমেধ ঘাট নামে পরিচিত হয়। ঘাটে বসে থাকা ছাড়াও তোমরা চাইলে 100 থেকে 200 টাকার বিনিময়ে নৌকা ভ্রমণও করতে পারো। আর হ্যাঁ, জানো তো, তোমরা যদি বলো মাঝি দাদা বা ভাই, তোমাকে কিন্তু নদীর ওই পারে নিয়ে যাবে। আর সেটা যে কতটা সুন্দর তা তোমরা আমার পরের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এত খারাপ ভাগ্য কাদের হতে পারে? আই গেস কেবলমাত্র আমাদের। মানে আমরা বেনারস এসছি, আর মহাকুম্ভের প্রচণ্ড ভিড়ের জন্যে তোমরা এতক্ষণ যে নোটিশটা দেখলে, ওখানে হিন্দিতে লেখা আছে যে
গঙ্গারতি কিছুদিনের জন্য, মানে এনারা বলছেন 4 দিন হবে মিনিমাম, 4 দিনের জন্য স্থগিত করে দেওয়া হলো। আই গেস হার্ড লাক, গঙ্গারতি তো দেখা হলো না, ভিডিও করা হলো না। ইচ্ছা তো আমারও ছিল, কিন্তু ওই যে ভিডিও শুরুতে তো বলেই দিয়েছিলাম যে সব ইচ্ছা পূর্ণ হবার নয়, কারণ মা গঙ্গা বাবা মহাদেব কোনো না কোনো কারণে তোমাকে আবারও তার চরণে এনে হাজির করবে। শুধু খাওয়া দাওয়া নয়, ঘাটের কাছে দোকান রয়েছে কেনাকাটারও। তবে আমাদের এখন এখান থেকে যাওয়ার পালা মার্কেটের দিকে। উত্তাল ভিড় রয়েছে দশাশ্বমেধ ঘাটে, তোমরা তো দেখলে আরতি বন্ধ হয়ে গেছে। আমরা বেসিক্যালি পালাচ্ছি এখন দশাশ্বমেধ ঘাট থেকে। মানে দশাশ্বমেধ ঘাটের নাম যদি কিছুদিনের জন্য মিনি মহাকুম্ভ রাখা যায়, আমার মনে হয় খুব একটা ভুল হবে না। বিভৎস ভিড় মানুষজনের। চলো দেখা যাক, আমরা এখন একটা খালি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। কোন গলি থেকে যাব জানি না, লোকজনকে জিজ্ঞেস করে যাব। তারপরে খালি ঘাটে কিছুক্ষণ বসার পরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ফেরার পথে রিজু একটা ফল কিনেছে। এই ফলটার নাম কি? অমৃত ফল না কি এটা বল? দেখা ফলটা মিষ্টি টক মিষ্টি। মানে এটা খেলে কি মানুষ অমর হয়ে যাবে? জানি না, বললো খুব ভালো না। তাহলে অমৃত নাম কেন? টক মিষ্টি। মানে অমৃতের মতো খেতে। আমরা দিয়ে যাই আর কি, হতে পারে। তাহলে অমৃতের মতো একটু খেয়ে দেখো তুমি বন্ধু, আসো। হ্যাঁ নাও। এটা ভাঙ না না, তুমি প্রথম খাও। না আমি ভেঙে ঠিক আছে না, আরে কামড়া না। কেমন অমর হওয়া যাবে? অদ্ভুত খেতে বলটা কেমন কুল আর টমেটোর মিক্সচার না? খেতে না কিন্তু একটু টমেটোর মতো খেতে, একটু কুলের মতো খেতে। একদম ঠিক বলেছি তো? ভালো খেতে। আমি কি বললাম? একটু টমেটোর মতো খেতে, একটু কুলের মতো খেতে তো? একটু কামরাঙার টাইপ। হ্যাঁ কামরাঙার মতো না টেস্ট। কামরাঙা আমি খাই না তাই বলতে পারবো না, ভেরি সরি। বুবু কেমন লাগলো? টমেটোর ফ্লেভারটা বেশি আর টক টক মতো। টকটক মতো। সন্ধে 7টা বাজতে যায়। বিশ্বনাথজির লাইনটা দেখো তোমরা। মানে আশুতোষ দা বোধহয় ঠিকই বলেছিলেন যে বিশ্বনাথজি দেখতে গেলে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম লাইন দিতে হবে, তারপর তোমরা দর্শন পেতে পারো। বাপ রে, এরকম লাইন তো বোধহয় আমাদের স্নান করার জন্যও দিতে হয়নি। দুর্ধর্ষ লাগছে। শুধু দেখো কি সাংঘাতিক, এবং মানুষরা কি সুন্দর ধৈর্য ধরে লাইন দিয়ে আছে, কারোর চোখে মুখে কোনো বিরক্তি নেই। কি অদ্ভুত। বুবু কেমন লাগছে বেনারসকে? দুর্দান্ত। ছোট্ট করে কথা, বেনারসকে বলা হয় ভারতের পবিত্র নগরী বা মন্দির নগরী। বিভিন্ন সংস্কৃতির মানুষের ঢল তাই এখানে দেখা যায়, যা সামলাতে গিয়ে পুলিশ প্রশাসনেরও নাজেহাল অবস্থা। বাঙালি টোলা জানা হয়। থ্যাংক ইউ। রাস্তায় ভিড়টা শুধু লক্ষ্য করছো, একটা মাছি গলারও জায়গা নেই। लेफ्ट साइड एसो सर, बांगाली टोला जाना है। খুব স্বাভাবিক, এই ভিড়ে তো আর 5 জন হাত ধরে হাঁটা সম্ভব নয়, তাই কেউ না কেউ ঠিক বারবার হারিয়ে যাচ্ছে। তাই এবারের মতো আর বেশি ঘোরাঘুরি আমরা না করে ঘাটের উদ্দেশ্যে একটা ফাঁক ফোকর দেখে গলিতে ঢুকে পড়লাম। এখানকার প্রতিটি গলিতে রয়েছে এক প্রাচীন ইতিহাসের গন্ধ, রয়েছে পবিত্রতার ছোঁয়া। মেন রাস্তা ছেড়ে এই গলিগুলোর ভেতরে দেখলাম কলকাতার বড় বাজারের মতো শাড়ির দোকানও প্রচুর রয়েছে, তাছাড়া রয়েছে কয়েকটা ক্যাফেও। সামনের ভিড়টা আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু সামনে হলো ঘাটে যাওয়ার লাইন। এই ভিড়টা দেখো, পুরো বেনারসে এখন জাস্ট জনসমুদ্র, মানুষ ঠিক করছে। মা বলছে কুম্ভমেলার থেকেও এখানে বেশি ভিড়, যেটা স্বাভাবিক, কারণ এখানকার গলিগুলো খুব সরু ন্যারো, সেই জন্যে একসাথে মানুষজন গ্যাদার হলেই মনে হয় সাংঘাতিক রকমের একটা দমবন্ধ পরিবেশ। তোমরা ভালো করে দেখলে এটাও বুঝতে পারবে যে গলিগুলোতে আলো অবধি নেই,
ফোনের লাইট মেনে যেতে হচ্ছে। ঘাটে নামার সিঁড়িটা এখান থেকেই শুরু। অর্ধেক রাস্তা দিয়ে লোক উঠছে আর অর্ধেক রাস্তা দিয়ে লোক নামছে। তবে আমি বলবো যে সাথে বাচ্চা আর বয়স্ক মানুষ থাকলে এই রাস্তাটা তোমরা প্লিজ অ্যাভয়েড করো, কারণ এই রাস্তাটা প্রচণ্ড খাড়াই। আমাদের মনে সারাক্ষণই কোনো না কোনো কারণে রাগ, অশান্তি, দেশ লেগেই থাকে। কিন্তু একদিন সন্ধ্যায় মা গঙ্গার বুকে একাকী এভাবে ঘাটে বসে থাকলে বুঝবে যে সবটাই ম্লান, সবটাই শূন্য। দেখো, সত্যি বলতে আমাদের জীবনে চাওয়া পাওয়ার লিস্ট কখনোই শেষ হবার নয়। তবু গঙ্গা তো আমাদের আর এক মা, তাই সেই মায়ের কাছে মনের কাঙ্ক্ষিত বাসনার কথা জানিয়ে আমরা প্রদীপ ভাসাই। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অতএব মা গঙ্গার কাছে তুমি তোমার মনের বাসনা জানালে মায়ের উপর ভরসা রেখো, যে মা তার সন্তানকে কখনোই নিরাশ করেন না। স্বপ্নের শহর বেনারসের ঘাটে বসে আছি। একটা ভালো লাগা আর খারাপ লাগার মিক্সড ফিলিং কাজ করছে। কেমন ভালো লাগা, এই শহরে প্রথমবার এসেছি, যে রকমভাবে ছোটোবেলা থেকে কল্পনা করেছি ঠিক সেই রকমভাবে দেখছি। আর খারাপ লাগা হলো এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় যে তুমি একটু দুটো পা ভালো করে ফেলে এক্সপ্লোর করবে সেই উপায় এখন কোথাও নেই। বেনারস তো খুব ধীর প্রকৃতির শহর, কিন্তু অ্যাট দিস ভেরি মোমেন্ট প্রয়াগরাজের পুরো ভিড়টা এখানে আছে। মানে লোকজন ওখানে স্নান করছে, তারপর হয় অযোধ্যায় পালাচ্ছে বা তারা বেনারস চলে আসছে। এবার বেনারস যেহেতু প্রয়াগরাজের সব থেকে কাছে, মানে ধরো ওই 100-120 কিলোমিটারের কাছাকাছি, তো মোস্ট অফ দ্য পিপল প্রেফার করছে যে তারা বেনারস চলে আসে। তো মানে ইম্পসিবল, মানে আনইমাজিনেবল টাইপের ভিড় হয়েছে বেনারসে এখন। যাই হোক, ঘাটে একটু ড্রোন ওড়ালাম। এবার এখানে আমি আবার ড্রোন ওড়াতে গিয়ে যে মুশকিলের সম্মুখীন হচ্ছি সেটা হলো, ড্রোন যখন তুমি ওড়াচ্ছ তখন আশেপাশে প্রচুর বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। তো তখন তারা চেষ্টা করছে ঘুড়িগুলোকে ড্রোনের কাছাকাছি নিয়ে যাওয়ার, যাতে ওই ঘুড়ির মানে সুতোয় আটকে ড্রোনটা পড়ে যায়, ওটাই ওদের মজা। আবার কিছু পুলিশ আছে, তারা বলছে ড্রোন ওড়ানোর পারমিশন কে দিয়েছে বলে তারা টাকা ফাইনের চেষ্টা করছে। তো সব মিলিয়ে মিশিয়ে মানে ড্রোন ওড়ানোর মতো সুগম পরিস্থিতি এই সময় অ্যাটলিস্ট না। তো আমি ভাবছি যে এখন কি করি, কারণ মানে ড্রোন এনে যদি ড্রোনের ফুটেজই না দেখাতে পারি তোমাদের, তাহলে ড্রোন আনার কী লাভ। যাই হোক, একটা জিনিস উইশ লিস্টে ছিল যে আমি বেনারসের ঘাটে বসে থাকবো, কোনো লোকজন থাকবে না, শুধু একা একা গঙ্গার ঘাটের দিকে তাকিয়ে থাকবো, সময় বয়ে যাবে বয়ে যাবে বয়ে যাবে, কেউ ডাকাত থাকবে না, কেউ তাড়া দেওয়ার থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি দেখো আমার পিছনে 3টে মানুষ দাঁড়িয়ে আছে, রাদার 4জন মানুষ দাঁড়িয়ে আছে আমাকে ডাকার জন্যে, কারণ আমি এখন উঠলে তারা আমাকে নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে যাবে। বিশেষ করে মা আর রিজু, এদের একটা বড় পরীক্ষা সামনে। সেটা কি পরীক্ষা, যেটা বারবার আমি বলছি, চলো দেখা যাক। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, তাই না? জানো তো, এখানে আমি আরও একজনকে দেখলাম যাকে আমি প্রথমে স্ট্যাচু ভেবেছিলাম। আগে হ্যাঁ, যতক্ষণ না এইভাবে হাত পা নাড়ালো ততক্ষণ পর্যন্ত আমিও বুঝতে পারিনি যে এটা স্ট্যাচু নয়। বেনারসে বাঙালি টোলার আগে একটা ছোট্ট ক্যাফে, যার নাম হলো আড্ডা পয়েন্ট ক্যাফে, ওখানে আমরা এসেছি একটু চাটা খাবো, তারপর আমরা আমাদের রুমে ফিরে যাব। তো দেখো, ক্যাফেটা ছোট্ট হলেও লোকজন ঠেসে চা খাচ্ছে, আর কি সুন্দর ক্যাফেটার অ্যাটমসফিয়ারটা। হ্যাঁ, বেনারসের বাকি ফেমাস দোকানগুলোর মতো এই দোকানের হয়তো নামটা কতটা ছিল না এটা ঠিক, কিন্তু বিশ্বাস করো চাটা না দুর্দান্ত ছিল।
কথায় কথায় জানতে পারলাম যে ইনি এসেছেন পর্তুগাল থেকে, আর তারপরে সাধু বাবার সাথে আমাদের কিছু কথা হলো। साधु जी आपका नाम क्या है? मेरा नाम तो अनेक है, तुम जो नाम पुकार लो। आपके अच्छा आप क्या यही रहते हैं या मैं यही रहता हूँ। अच्छा हरिश्चंद्र घाट मसान में। अच्छा, मैं आपको कुछ निवेदन करूँ तो आप लेंगे? हाँ। ফেরার সময় উনি আমাদের সকলকে আশীর্বাদ করে একটা করে রুদ্রাক্ষের ফল দিয়েছিলেন। আর এই হলো আমাদের বেনারসে থাকার ঠিকানা। এবারে আমরা এত হোটেল থাকতে কেন এখানেই থাকছি, আর ইনি কে, মা আর রিজুর কোন পরীক্ষার কথা ও বারবার বলছে, সবটা বলবো। তবে তার জন্য তোমাদের কিন্তু দেখতে হবে আমার পরের ব্লগটা। তাই সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো। আপাতত আমি আসি, টাটা।